সুপ্রিয় দর্শক শ্রোতা, WHA টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সাংবাদিকতা বিষয়ক গুরুত্বপূর্ণ কন্টেন্ট, সাংবাদিকতার রীতিনীতি ও কলাকৌশল। এ পর্যায়ে আমরা আপনাদেরকে এই যুগের সাংবাদিকদের বৈশিষ্ট্য ও তাদের কাছে মানুষের প্রত্যাশা, এই শিরোনামে অত্যন্ত মূল্যবান কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যুগের পরিবর্তনের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটায় সংবাদপত্র, সংবাদ মাধ্যম তথা গণমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশা ও অনেক বেড়ে গেছে। আজকের সাংবাদিকরা একেবারে তেমনটি করেন যেমনটি করতেন সেদিনের সেই রিপোর্টাররা। পার্থক্য কেবল এটুকুই, আজকের সাংবাদিকদের সংগৃহীত তথ্য, ছবি ইত্যাদি সঙ্গে নিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয় না, কিংবা সংগৃহীত তথ্যগুলো প্রচার করতে হয় না হাটে বাজারে গিয়ে। যা কিছু তারা সংগ্রহ করেন ইলেকট্রনিক উপায়ে তা পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে, দরজার নিচে দিয়ে, জানালার ফাঁক দিয়ে, কিংবা একেবারে রুদ্ধ কক্ষে হাতের মুঠোয় মোবাইল ফোনের মধ্যে। কি মজার বিষয় দেখেন, মোবাইল খুললেই আপনি ইউটিউবে অথবা আপনি গুগলে গিয়ে সব সংবাদগুলো পেয়ে যাচ্ছেন সার্চ দিলে। এই যে প্রযুক্তির উন্নয়নের কারণে যে সংবাদপত্র বা সংবাদ সংগ্রহ করা আমাদের জন্য কত সহজ হয়ে গেছে, এটি যেমন আনন্দদায়ক, এটি যেমন আমাদের জন্য অত্যন্ত সুখময় সংবাদ, তেমনি আশঙ্কাজনকও। তার কারণ, যদি কোনোভাবে কোনো ভুল তথ্য, ভুল সংবাদ পরিবেশিত হয়, তাহলে মানুষ বিভ্রান্ত হয়, যেটি হচ্ছে অহরহ। অনেকে এই ফেসবুকের সংবাদগুলো দেখে অনেকে দেখছেন যে ফেক বুক বলেন, ফেসবুকে বলেন, ফেসবুক না বলে অনেকে ফেক বুক বলেন। কারণ এমন একটা বলা হলো অমুকে মারা গিয়েছেন, ছবি দিয়ে দিল, দেখা গেল যে সংবাদটা ভুয়ো। এই ভুয়া সংবাদটি প্রচার করছে তার কিছু শত্রু লোকরা, অথবা তাকে হেয় করার জন্য বা কোনো না কোনো ভাবে তার বিরুদ্ধে এই সংবাদটি প্রচার হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল যে না, তিনি বেঁচে আছেন, অথবা অমুক পদত্যাগ করেছেন, অথবা অমুক এই চুরি করেছেন, অমুক ডাকাতি করেছেন। এই যে আশঙ্কাটা তৈরি হয়েছে, কিছু ইয়েলো জার্নালিস্ট, কিছু অপেশাদারী মনোভাবের যেসব সাংবাদিকরা আছেন, যারা কিছু অসৎ উদ্দেশ্য মাথায় নিয়ে অসৎ ফয়দা হাসিল করার জন্য এই জঘন্য কাজগুলো করেন, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকতার মহান পেশা আদর্শের মধ্যে এটি কোনোভাবেই গণ্য নয়। আজকের দিনেও সেই রিপোর্টাররা সাধারণ ভোক্তার জন্য দৃশ্যত পক্ষপাতিত্বহীন তথ্য সরবরাহ করে থাকে। তাদের কাজ ছাপাখানা ও অন্যান্য আবিষ্কারের কারণে দারুণভাবে বিশ্বসাহিত্যেও হয়ে গেছে। ভিন্ন একটা চেহারা নিয়েছে সেই রিপোর্টাররাই, আর নিজেদের আরো বড় করে প্রকাশ করেছেন সাংবাদিক অভিধায়। সাংবাদিকতা এখন শুধু সংবাদ তৈরি আর উপস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়, এ পেশার পরিধি আরো ব্যাপক। প্রতিনিয়ত এর শাখা প্রশাখা বিস্তার লাভ করছে। অসংখ্য বিদ্যা আর বিশেষায়িত বিষয়গুলো এখন সাংবাদিকতা নামেই নানা মিডিয়া কভার করে চলছে। খবর, তথ্য ও মতামত সরবরাহকারী হিসাবে এরা সবাই সাধারণ মহলে যেটা মেনে চলছেন সততা, শুদ্ধতা ও পক্ষপাতিত্বহীনতার সার্বজন গ্রাহ্য মানদণ্ডটি। এটাই সচেতন ও বিবেকবান পাঠকের প্রত্যাশা। আর যারা এই সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাদের সবাই সাংবাদিক হিসেবেই পরিচিত হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু মিডিয়া নানান জনকে তুলে ধরছে, এদের কেউ গুপ্তচর বা প্রচার কর্মী, কেউ বা বিনোদন কর্মী, কেউ ধর্মবেত্তা বা রাজনৈতিক ব্যক্তিত্ব, অথবা সাহিত্যিক বা গল্প কথক। কিন্তু একটি জিনিস আমাদের সবার খেয়াল রাখতে হবে, মনে রাখা দরকার, পক্ষপাতহীন কাজ করার বৈশিষ্ট্য সাংবাদিকদের পৃথক করেছে গুপ্তচর, প্রচারক ও প্রোপাগান্ডিস্টদের থেকে। অসহনীয় বা অপ্রিয় সত্য বলতে পারার ক্ষমতা সাংবাদিকদের পৃথক করেছে বিনোদন কর্মীদের থেকে। নিজস্ব বিশ্বাসকে চাপা দিয়ে কোনো ঘটনা বা ইস্যুর বস্তুনিষ্ঠ বর্ণনা দেওয়ার ক্ষমতা সাংবাদিকদের পৃথক করেছে ধর্মবেত্তা বা রাজনীতিবিদদের থেকে।
আর যথার্থতা ও জবাবদিহিতার গুণটি সাংবাদিকদের পৃথক করেছে গল্প কথকদের থেকে। তাহলে বোঝা গেল যে সাংবাদিক সাংবাদিক হতে গেলে তার মূল বৈশিষ্ট্যটা কি। এখন আমরা যা দেখছি এই মিডিয়ার দৌরাত্মে বা মিডিয়ার আশীর্বাদে সবাই সাংবাদিক সাজতে চেষ্টা করছেন। একটা তথ্য পেলেই সেখানে লাইভ করা শুরু করেন, লাইভ ক্যামেরাটা সেট করে দিয়ে যেভাবে কথাগুলো বলতে থাকেন যে মনে হয় যে তিনি কোনো কথা বলার মানে ফুরসত খুঁজে পাচ্ছেন না, একই কথা বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, মানুষকে বিরক্তি সৃষ্টি করছেন এবং খামাখা লাইভ করে দীর্ঘ সময় তিনি কাটাচ্ছেন যে তার ওই চ্যানেলটি যেন ভাইরাল হয় এবং তিনি তার বিনিময়ে যেন কিছু অর্থ উপার্জন করতে পারেন। যেই এই কি বলা যায় যে মিডিয়ার যারা পরিচালক, যে আইটি বিশেষজ্ঞ যে প্রতিষ্ঠানগুলো যারা আছে, যারা এটা আপনার কি বলে আমরা গুগল অথবা ইউটিউবের যারা পরিচালক তাদের কাছ থেকে। ব্যাপারটা কেমন হলো দেখেন, যে একজন ব্যক্তি সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন না, শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে পারছেন না, কোন জায়গায় কোন শব্দটি প্রয়োগ করতে হবে সেটি জানেন না, কতটুকু দেখানো যাবে সংবাদপত্রে, কতটুকু দেখানো যাবে না, মানুষ কতটুকু গ্রহণ করতে পারে, কতটুকু গ্রহণ করতে পারে না, এগুলো না জেনে না বুঝে সংবাদের যে পরিভাষা সেটা না শিখে, শুদ্ধ উচ্চারণ না শিখে একটা ক্যামেরা নিয়ে ওপেন করে দিয়ে তিনি লাইভ টেলিকাস্ট করছেন এবং সেখানে বলছেন যে আমার অমুক চ্যানেল তমুক চ্যানেল, একটা XYZ একটা নাম দিয়ে দিচ্ছেন। এটা হাস্যকর তো শুধু না, এটা অত্যন্ত মারাত্মক এবং এটি বিপজ্জনক এখন এই কারণে প্রকৃত যারা পেশাদার সাংবাদিক, প্রকৃত যারা সাংবাদিকতার রীতিনীতি কলাকৌশল মেনে চলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ওদের দ্বারা এমন ভাবে মানে এক পেশে এক কোণঠাসা হয়ে যাচ্ছেন, ওদের সংখ্যা দিন দিন এত বেড়ে গেছে। আমরা ওদেরকে অবশ্যই আমরা অনুপ্রাণিত করতে চাই, কিন্তু যথাযথ প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে শিখে। নাপিতের ফোড়া কাটার গল্পটি আমাদের বারবার বলতে হয় না যেন, এই কারণে আপনারা সবাই জানেন নাপিতের ফোড়া কাটার গল্পটি। সে যখন জানলো যে না এই ফোড়া কাটতে গেলে, এর পরবর্তীতে তাকে যখন বোঝানো হলো যে এতগুলো ঝুঁকি থেকে যায়, এরপরে কিন্তু সে নাপিত আর ফোড়া কাটতে গেল না এবং সে তখন পায়ে পড়ে ক্ষমা চেয়ে সে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেছে। ঠিক তেমনি এখনকার যে ইউটিউবার যারা, তাদের মধ্যে অনেকেই, সবাইকে আমি বলছি না, এর মধ্যে অনেকেই পেশাদার আছেন, যোগ্য দক্ষ লোক আছেন, তাদের সংখ্যা খুবই কম। পার্সেন্টেজলি বলা যায় 10%, আর 90% কিন্তু তারা অযোগ্য, অদক্ষ এবং অনভিজ্ঞ বলে তারা এমন কিছু কাজ করে ফেলেন যা মানুষের কাছে অগ্রহণযোগ্য এবং হাস্যকর, বিরক্তিকর, রীতিমতো বিরক্তিকর এটাও বলা যায়। সাংবাদিকদের অনেক সময় বলা হয় ভিন গ্রহের বাসিন্দা। কেন বলা হয় জানেন? ন্যায়পরায়ণতার স্বার্থ অত্যন্ত তাদের তেমন, ন্যায়পরায়ণতার স্বার্থে অন্তত তাদের তেমনটি হওয়া উচিত। সাংবাদিকরা যে রিপোর্টগুলো করেন তার 10 ভাগের 9 ভাগ কাভার করার সময় এমন এক মনোভঙ্গি নিয়ে কাজ করেন যেখানে তাদের চারপাশের জগৎ আর ঘটনাবলী সম্পর্কে তাদের থাকতে হয় এক নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি। সবকিছু সম্পর্কে এক নিরাসক্ত, নির্বিকার, নির্লিপ্ততা থাকতে হয়। তবে অবশ্যই মানবিকতার বিষয়টি সর্বাগ্রে স্থান দিতে হবে। সাংবাদিকরা সবসময় তাদের অনুমানগুলো সম্পর্কে নিজেরাই প্রশ্নের পর প্রশ্ন উত্থাপন করে চলেন, পাশাপাশি তাদের অনুধাবন প্রক্রিয়া বা পারসেপশনকে অনাকাঙ্ক্ষিতভাবে প্রভাবিত করতে পারে এমন সব ফ্যাক্টরকে অব্যাহতভাবে বিচার বিবেচনা করার মাধ্যমে পরবর্তী পদক্ষেপটি নিতে হয়। এ বিষয়ে আরো মূল্যবান তথ্য আপনাদেরকে দিচ্ছি, পরবর্তী কন্টেন্ট দেখুন। ধন্যবাদ।